আপনার ছেলের চিকিৎসা করতে পারেননি, স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছেন। ওরা বলবে দেখেছো আমরা নতুন আধুনিক মডার্ন যে হাসপাতাল করেছি তাতে কত যন্ত্রপাতি আছে। আপনার পেটে ক্ষুধার আগুন, আপনার খাবার নাই। ওরা বলছে দেখেছো কত সুন্দর ফ্লাইওভার বানিয়েছি। এই সরকার আমাদের সরকার নয়। আমার দেশের অর্থনীতির উন্নতি মানে কি? জিডিপি কত বেড়েছে জিডিপি, ওই হলো অর্থনৈতিক উন্নতি। আমি আপনাদের বোঝাবার জন্য 1 মিনিটে একটা কথা বলি। জিডিপি মানে কি? ক্যালকুলেশন, টোটালটা ব্যাংকিং ইনস্টিটিউশনের মধ্যে যত ট্রানজাকশন হয়। আমি আপনাকে 1000 টাকা লোন দিয়েছি, তার মানে জিডিপিতে 1000 টাকা যুক্ত হলো। আপনি এই টাকাটা আমাকে 15 দিন পরে ফিরিয়ে দিয়েছেন, এই 1000 টাকা জিডিপিতে যুক্ত হলো, তার মানে 2000 টাকা জিডিপিতে যুক্ত হলো, অথচ আমার 1000 টাকা আমার কাছেই ফিরে এসছে। এগুলো বলে স্ট্যাটিস্টিক্সের, ওই যে বলে স্ট্যাটিস্টিক্স হলো সবচাইতে বড় মিথ্যা, সবচাইতে বড় মিথ্যা তথ্য দিতে পারে স্ট্যাটিস্টিক্স। এইরকম করে ওরা পার ক্যাপিটা দেখায়। আমি বড় লোক মানুষ, আমার 1 লক্ষ টাকা ইনকাম, আপনি গরিব, আপনার 10 টাকা ইনকাম, কিন্তু 1 লক্ষ আর 10 টাকা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হয় তাকেই বলবে এই হচ্ছে মানুষের পার ক্যাপিটা, মানে মাথা পিছু ইনকাম। আপনার 100 টাকা আবার 1 লক্ষ টাকা, কিন্তু ও বলবে না 50,050 টাকা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপার্জন। এই রকম মিথ্যা তথ্যের ভিত্তিতে তারা বলছে। আমি আবারও বলি, বাজারে আগুন লেগেছে, কিচ্ছু করতে পারেনি তারা, পারবেও না। অলিগার্ক বলেন অথবা আপনি সিন্ডিকেট বলেন, সিন্ডিকেট মানে কি? বাংলাদেশের যত বড় বড় ইম্পোর্ট আছে, 7টা কোম্পানি বা 8টা কোম্পানি, সব ইম্পোর্ট তাদের কন্ট্রোলে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি যৌবনকে যখন দেখি আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমাদের চোখের সামনে, আমার মনে হয় এটা জিতবে। কিন্তু এই যৌবন ধ্বংস করে দেবার জন্যে অনেক কাজ করা হয়েছে। খেয়াল করে দেখেন, 1990-এর পর থেকে আজ পর্যন্ত মাঝে কোটা আন্দোলনটা বাদ দেন, অল্প পরিমাণে নিরাপদ সড়ক আন্দোলনটা বাদ দেন, ওটা যদি বাদ দেন, বাকি এমন কোনো আন্দোলন হয়নি যা আমাদেরকে শিক্ষা দিতে পারে। রাজনীতি, ছাত্র রাজনীতি তো বলতে গেলে আপনাদের যে ডাকসু ইলেকশন নূর জিতেছেন, তারপরে কোনো ইলেকশন নাই, তার আগে থেকেই তো নাই। তার মানে ছাত্ররা প্রায় 25 বছর ধরে কোনো রাজনীতির মধ্যে নেই। এই ছাত্র যদি মনে করে আমার কাজ হচ্ছে পাশ করবার পরে কোন জায়গায় গেলে, কোন দেশে গেলে সবচাইতে বেশি ভালো চাকরি পাবো, তাকে তো দোষ দিতে পারবেন না। এই যুবকদের ফিরিয়ে আনাও আমাদের কাজ, এই তরুণদের ফিরিয়ে আনাও আমাদের কাজ। তাদেরকে বোঝানো, দেখো তোমার পিতা এত কষ্ট করে বিদেশের মাটিতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, তার প্রতি তোমার দান আছে না? ও বুঝবে। কারণ একই সঙ্গে আমি দেখি এই তরুণ আমার দেশের ক্রিকেট নিয়ে গর্ব করে, গালের মধ্যে মানচিত্র এঁকে রাখে, পতাকা এঁকে রাখে। আমরা কিন্তু করিনি। আমরা আমাদের দেশের ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে কখনো গর্ব করিনি। কিন্তু এই জাতি, এই প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করে, এই প্রজন্ম ক্রিকেট নিয়ে গর্ব করে, এই প্রজন্ম নিজের আইডেন্টিটির খোঁজে আমি কী পরিচয়ে পরিচিত হব সেই জন্যে আরও আশ্রয় খুঁজতে থাকে। তারা দেখে রাজনীতি আমার কোনো পরিচয় নয়, রাজনীতি মানে ডাকাতি, রাজনীতি মানে ভোট চুরি, রাজনীতি মানে সমস্ত ধরনের অপকর্ম, তখন সে রাজনীতি থেকে বিতৃষ্ট হয়। অতএব আমি আশা করি এইরকমই যে আপনারাই বরঞ্চ রাজনীতির ওই জায়গাটা, ওই আশার জায়গা খুঁচিয়ে জাগিয়ে তুলতে পারবেন, যাতে মানুষ আবার সামনে আসে। সুপ্রিম কোর্টে কী হয়েছে দেখেছেন? সর্বোচ্চ জায়গা তো বিচার চাইবেন, যেখানে যদি পুলিশ কোনো কাজ না করে, আর্মি যদি অন্যায় করে, সরকারের মন্ত্রী যদি কোনো অন্যায় করে, আপনি কোর্টে যেতে পারেন, বিচার চাইতে পারেন। সেই সুপ্রিম কোর্টের মধ্যে কী কাণ্ড ঘটেছে দেখেছেন? আজকের পেপার খুলবেন, এক সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেপ্তার করেছে, আর এক সাধারণ সম্পাদককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এক সাধারণ সম্পাদক কে জানেন আপনারা? ওই তো অনেকে নামও জানেন, উনি কার কি তাও জানেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ সেই রাত্রে তার বাসায় পুলিশ হামলা করেছিল, 4 জনকে গ্রেফতার করেছে। ওই মহিলা ছিলেন ওখানে নাকি ছিলেন না এটা পত্রিকাও লেখা নাই, কোনো পত্রিকায় পরের দিন নিউজ ছাপতে দেয়নি। অর্থাৎ নিজের মানুষকে বাঁচাবার জন্য সব কিছু করবে, যে আমার আত্মীয় নয়, যে আমার নিজের নয়। এখন সব পরিবারের সংজ্ঞা ঠিক করে না,
এই হলে আমার পরিবার, বাকি কেউ আমার পরিবারের সদস্য নয়। আমার পরিবারের যারা, তাদের জন্য সব ধরনের সিকিউরিটি দেওয়া হবে, আর বাকিদের বেলা আমি জানি না। মানুষ ঘরের মধ্যে মারা গেছে দুর্ঘটনায়, জিজ্ঞেস করলে সরকার জবাব দিয়েছে আমরা কি বেডরুম পাহারা দেব? এখন আপনারা ওখানে পাহাড়ে মারেন না পাহাড় থেকে নিচে পড়ে মারেন, আপনারা কি এয়ারপোর্টে এসে মারা যান, দেখি পথের মধ্যে মারা যান, তাতে কার কি যায় আসে? আমরা সেই দেশ করতে পারিনি যেটাকে একটা মানবিক রাষ্ট্র বলা যায়। এদেশে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে বলা হয়, যদিও কথাটা সত্যি নয়, সংখ্যাও সত্যি নয়, কিন্তু তারপরেও একথা সত্যি, একটা বিরাট ঐতিহাসিক মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জন্মলাভ করেছি। সেই দেশের মানুষের কল্যাণে কোনো কাজ করা হয় না, যাই করা হয় নিজেদের কল্যাণের কথা বিবেচনা করে। এই যে উন্নয়ন উন্নয়ন বলছেন না, তো 4টা বড় বড় প্রজেক্টের কথা নূর বললেন। আমি কাশিমপুর 2 নম্বরে ছিলাম, জেলখানায় 20 কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে ওখানকার মেডিকেলের জন্য, কোনো কাজে লাগে না, পড়ে আছে। আর আপনি আমরা মধ্যবিত্ত পরিবারের যারা, যদি একটা অসুখ হয়, আমাদের যদি কোনো হসপিটালে ভর্তি হতে হয়, সেই হসপিটাল থেকে যেদিন বেরোবেন সেদিন আপনি একজন দরিদ্র মানুষ, এতই টাকা দিতে হবে। জি, আমরা এই দেশে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনো কিছুর গ্যারান্টি করতে পারিনি। তার চেয়ে বড় কথা কি জানেন, যদি বলি পারিনি, আমি মনে করি সেটা ভুল। কেন? আমরা চেষ্টাই তো করিনি। ওরা যদি ইম্পোর্ট না করে তো বাজারে ক্রাইসিস। এখন চিনির এই যে রিফাইনারিতে আগুন লাগলো, দেখেছেন তো, কার? এস আলমকে চিনি তো আমরা সবাই। $1 বিলিয়ন সিঙ্গাপুরে ইনভেস্ট করেছে। দুদকের হঠাৎ খেয়াল পড়লো, ওই $1 বিলিয়ন সিঙ্গাপুর গেল কেমনে, তদন্ত করো তো। এস আলম গিয়ে তাকে যারা প্রতিপালন করে, তার প্রভু, তার কাছে বলল আমার তো বিপদ। তারা নির্দেশ দিলেন, হাইকোর্ট বলল এই তদন্তের দরকার নাই। তো আপনারা রেমিটেন্স যোদ্ধারা এখানে কাঁদবেন তো কিছু হবে না, বরঞ্চ আমি বলি আপনি বলেন আপনার জমি যে নিয়েছে তার বিরুদ্ধে লড়াইটা কিভাবে করবেন। আপনার ছেলেকে বলেন, আপনার কন্যাকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, যাকে যাকে বলবার দরকার, আমাদেরকে লড়াইটা গড়ে তুলতে হবে। আবার বলি, এই লড়াই মানে ট্রেডিশনাল লড়াই ভাববেন না। চলেন 1 লক্ষ লোক মিলে প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও করি, গুলি করে 1000 লোক মেরে ফেলবে ওরা, ওদের বুক কাঁপবে না। কিভাবে লড়াইটা করবো তাহলে? এই লড়াই করবার কৌশল যিনি বার করতে পারবেন, ওই লড়াইয়ের পথ যিনি দেখাতে পারবেন, ওই লড়াই যিনি সংগঠিত করবেন, তিনি হবেন আগামী দিনের নেতা। মানুষের মুক্তির জন্যে সঠিক পথের দিশারি যিনি, তার মতো জ্ঞান যার মধ্যে আছে যে কি করলে আসলে মানুষের মুক্তি সম্ভব, এবং সেই রকম লড়াই গড়ে তোলবার মতো প্রজ্ঞা এবং সাহস যার আছে, তিনি নেতা হবেন। ওই পুতু করবে, ভাই এতগুলো টাকা কামাই করেছি, আন্দোলন করতে গিয়ে জেলে খাটলে তো শেষ, অতএব যাবো না, ওই রকম মানুষদের নেতা হবে না। এই জন্যে আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করে আপনারা পারবেন। কেন? ওই যে একটা কথা আছে না, ওই যে একটা কবিতার মধ্যে আছে না, মানুষের ইতিহাস তো অনেক লম্বা। কেউ বলে 10 লক্ষ বছর আগে মানুষের জন্ম হয়েছিল, বাদ দেন সেই সমস্ত বিতর্ক, পৃথিবীর বয়স কত সেই বিতর্ক বাদ দেন। কিন্তু এটা ঠিক, একটা জাতির ইতিহাসে 15 বছর অনেক বড় সময় নয়। পৃথিবীতে 52 বছর ফ্র্যাঙ্কো শাসন করেছেন একা, সুহার্তো হোসনি মোবারকরা 32 বছর শাসন করেছেন। এনারা মনে করেন 2-3টা নির্বাচনকে গিলে খাবার পরেই মনে করেন সব কিছুই এখন আমরা গিলে খেতে পারবো, সেটা পারবে না। মানুষ জাগবে, মানুষ জাগছে। খেয়াল করে দেখেন, এত কিছুর পরেও 95% মানুষ আমাদের সপক্ষে কথা বলেছে, তারা নির্বাচন বর্জন করেছে। এখন যদি আমাদের সাথে দেখা হয়, আমি জানি না, নূরও নিশ্চয়ই বলবে, দেখা হলে তাকে বলে, মিলনের সাথে দেখা হলে বলে, রাশেদ প্রধানের সাথে দেখা হলে বলে, ভাই এ কি 5 বছর থাকবে, কিছু করবেন না? চায় না তাকে 5 দিন 5 ঘন্টাও এই সরকার ক্ষমতায় থাকুক, মানুষ চায় না তা। কিন্তু মানুষের মধ্যে সেই বিশ্বাস জাগানো দরকার। তারা মনে করেছিল 7 তারিখে হয়তো সেই পরিবর্তন হয়ে যাবে, 7 জানুয়ারি, কিন্তু হলো না তো।
আমি তখন বক্তৃতায় বলতাম, যারা মনে করছে নির্বাচন বানচাল হয়ে যাবে, সরকার বদলে যাবে, তারা খেয়াল করবেন সূর্য উঠবে, সূর্য ডুববে, এক সময় 7 জানুয়ারি আসবে, 7 জানুয়ারি শেষ হবে, সন্ধ্যার সময় ওরা সব ভোটের একটা রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে, যদি তারা ক্ষমতায় থাকতে পারে। মনে করেন নির্বাচন বানচাল করা, এই সরকারের সমস্ত ষড়যন্ত্র পরাভূত করা, পরাজিত করা, তাকে পদদলিত করবার একটাই পথ, সেটা হচ্ছে এই সরকারকে বিদায় করতে হবে। সেই লড়াই চলছে, চলবে। আমি মনে করি আপনারা সেই লড়াইয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আছেন। আরও বেশি সংঘবদ্ধ হন, আরও বেশি তারুণ্য যৌবনকে এটার সঙ্গে যুক্ত করেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের। ভালো থাকবেন। খোদা হাফেজ।